আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনাদের মনে হয় না হঠাৎ এই 18 মাস বাদে আমাদের রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি হঠাৎ এইভাবে মুখ খুললেন কেন? নির্বাচন তো হয়ে গেছে 12 তারিখে, তিনি মুখ খুললেন যতদূর সম্ভব 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। এই 6 দিন সময়টা, 8 দিন সময়টা উনি নিলেন কেন? প্রশ্নটা আপনার মনে জাগা উচিত। এবং আপনারা যা দেখেন তাই, যা দেখানো হয় তাই আপনারা দেখেন, কিন্তু কলকাঠি যে পেছনে নড়ছে সেটা কি অনুধাবন করতে পারেন? এই যে আমাদের উপদেষ্টাদের যে সরকার ছিল, সেখানে আপনাদের একজন নিরাপত্তা উপদেষ্টা ছিল খলিলুর রহমান। তিনি হঠাৎ উড়ে গিয়ে জুড়ে বসলেন বিএনপি সরকারে, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। ছিলেন এনএসএ, হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, তাও আবার উল্টো ফ্রন্টে। কি করে হলো? কোন তো অঙ্ক রয়েছে। আমায় তো গুজববাজ বলে দেখে দেন, তো মাথা খাটান, পরে আমি বলবো মাথা খাটান। আসলে দেখিয়ে দেওয়া খুব মুশকিল, মানে সহজ। দারাম দারাম করে 4টে শব্দ খরচ করে দিলাম কমেন্ট বক্সে, খুব সহজ। সাংবাদিকতা অত সহজ নয়। যে ঘটনাটা ঘটছে না, আপনাকে দেখানো হচ্ছে, সব সময় জানবেন তার পেছনে একটা ঘটনা আছে। আমি ওই ঘটনাটার পেছনে যাই। শাহাবুদ্দিন চুপ্পুর এই যে ইন্টারভিউ, সেটা বড় নয়। ইন্টারভিউটা 8 দিন বাদে হঠাৎ উনি দিলেন কেন? এত বিস্ফোরক তথ্য দিলেন কেন? ওটা হচ্ছে আসল নিউজ। যেটা সামনে আনা হচ্ছে সেটা নিউজ নয়। যাই হোক, সকলের এটা জানা উচিত। দেখুন, আমি অনেক আগে বলে দিই বলে আপনাদের স্মরণে থাকে না, তারপর যখন তাৎক্ষণিকভাবে মেলে না, তখন আমার গায়ে একটা ট্যাগ বেড়ে দেন যে এই লোকটা গুজববাজ। এখন আমার ট্যাগ হয়ে গেছে বাংলাদেশে। আমি 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম, এ দেখুন আমার নোটশিটে লেখা আছে, 5ই ফেব্রুয়ারি একটা খবর করেছিলাম। আমার সব লেখা থাকে, যেখান দিয়ে যা খবর পাই। আপনি 15 বছর আগের খবর জিজ্ঞেস করুন, আমার কাছে কিন্তু লেখা রয়েছে। আমার নোট বই সব আলাদা আলাদা বাঁধানো থাকে। আপনি যে কোনো দিনের যে কোনো সময়ের আপনি বলবেন, আমি খুঁজে বার করে দেবো কি ঘটনা ঘটেছিল। কাগজ দেখতে হবে না আমাকে। আচ্ছা, সেখানে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। ওই 5 ফেব্রুয়ারির ভিডিওতে আপনারা দেখবেন, আমি বলেছিলাম চুক্তি হয়েছিল। কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এটা হচ্ছে এগ্রিমেন্টের যেটা শিরোনাম। তার সেগমেন্ট 1 ছিল স্ট্র্যাটেজিক, আকাশ এবং সমুদ্র পথের রক্ষণাবেক্ষণ এবং তার স্থিতিশীলতা এবং তার বাকি যে নিরাপত্তা, সেগুলো বজায় রাখা। এগুলো কমন, দুজনেরই কিন্তু কমন ইন্টারেস্টে। ওয়াশিংটন দিল্লির কমন ইন্টারেস্টে মনে করুন, বা 5ই ফেব্রুয়ারি ভিডিওটা দেখে নিলে ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, এদের অর্থায়ন, এগুলো বন্ধ না হলে যে কোনো পক্ষ সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। প্যাসিফিক যে এগ্রিমেন্টটা হয়েছিল, আমি সেটা আগে পড়ে দিই, তারপরে বলছি আমি সব। প্যাসিফিক ওশান, ইন্দো প্যাসিফিক ওশান, এই এবং গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, সকল ধরনের অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। দিল্লি এবং ওয়াশিংটন একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে 3 মাস অন্তর। এই যে
এগ্রিমেন্টটা 2036, সরি, এগ্রিমেন্ট 2036, কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 টু 2036, 10 বছরের এগ্রিমেন্ট। প্রতি 3 মাস অন্তর এটা রিনিউ হবে, মানে আবার চলমান থাকবে কিন্তু রিনিউ হবে। সেদিনই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছিল। মার্কো রুবিও বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার বজায় রাখা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং ঢাকা একসঙ্গে চালাবে। আপনি ফেরার পর 16 মিনিট তাদের মধ্যে কথা হয়েছিল। এই যে এগ্রিমেন্টটা হয়েছিল না, এই এগ্রিমেন্টে পরিষ্কার একটা লেখা ছিল, আমি বলেও ছিলাম যে ওভারল্যাপিং সিস্টেমে কাজ হবে। ওভারল্যাপিং সিস্টেমটা কি? যখন যেখানে যার প্রয়োজন হবে সে তখন গিয়ে কাজটা করবে, কখনো ওয়াশিংটন করবে, কখনো দিল্লি করবে। দুজনে একই উদ্দেশ্যটা, একই, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভারতবর্ষের সঙ্গে ওয়াশিংটনের একটা চলমান বাস্তবিক সম্পর্ক তৈরি করা এবং একে অপরের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা, যেটা জেডি ভান্স এবং মার্কো রুবিও করছেন। এবং উল্টো পথে হাঁটছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, সেটা আলাদা কথা। এটা রাজনীতিতে হয়, অনেক সময় হয়, এদিক ওদিক হয়। এখন এই যে মানে খেলাগুলো কিরকম হচ্ছে, কারণ আমাদের কলকাতায় আগে বাসে এরকম দড়ি টানা থাকতো, বেল থাকতো, কন্ডাক্টর ঠাং করে মারলে পরে বাস থেমে যেত, ঠাং ঠাং করে মারলে চলে যেত, আবার দৌড়তে শুরু করতো বাস। এখনো কলকাতার ট্রামে আছে, ঠাং ঠাং করে মারলে গাড়ি চলে, আবার ঠাং করে মারলে পরে গাড়ি থেমে যায়। তো এখানে গাড়ির আমি ঘন্টির বদলে আমি স্টিয়ারিংটা ধরছি। এই যে বাংলাদেশটা চলছে ঠিক, আপনারা দেখছেন চলছে ঠিক। এখন কথা হলো স্টিয়ারিংটা কার হাতে, দিল্লির হাতে না ওয়াশিংটনের হাতে? তাহলে কোন অঙ্কতে, আপনি বলুন কোন অঙ্কতে এই উপদেষ্টা মন্ডলীর থেকে একজন উপদেষ্টা বিতর্কিত, তিনি গিয়ে সোজা বসে পড়েন একেবারে বিএনপির একেবারে মন্ত্রিসভাতে, তাও পররাষ্ট্রমন্ত্রী? কোন অঙ্কে মেলে কি? মেলে না। আপনারাও মেলাতে পারছেন না, ভাবছেন কি হলো। সত্যি কথা তো, আপনারা গালে হাত দিয়ে গাল চুলকোতে ব্যাপারটা ভুলেই গিয়েছেন একদিনে। আমি কিন্তু ভুলিনি। আসলে হচ্ছে ওটা হচ্ছে গোঁজ প্রার্থী, বোঝেন? ভোটে গোঁজ প্রার্থী দেওয়া হয়। ওই দলের ক্যান্ডিডেট ঠিক আছে বেরিয়ে গিয়ে বদমাইশি করছে, তো ঠিক আছে, আমি তো ধরুন আমি সিপিএম করছি, সিপিএম এর সঙ্গে আমার পোষায়নি, একটা সিট নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে আমি নির্দল প্রার্থী হিসেবে, সিপিএম দেয়নি জায়গা, আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেলাম। ওখানে সিপিএম করবে গিয়ে একটা গোঁজ প্রার্থী দিয়ে দেবে, যে এলাকায় বেশ পরিচিত এবং সিপিএম এর ব্যাকআপ থাকবে, একটা গোঁজ প্রার্থী দিয়ে দেবে। এই যে গোঁজ প্রার্থী দেওয়া না, এটা হচ্ছে আমাদের খলিলুর রহমান গোঁজ প্রার্থী দেওয়া। এবার গোঁজটা কার, ওয়াশিংটনের গোঁজ নাকি দিল্লির গোঁজ, সেটা আপনারা ভেবে আমাকে মন্তব্য করে জানান। অনেক তো তরুণরা গুজবের কারখানা অনেক তো লেখেন তো। এবার আপনাদের চিন্তা শক্তি কত দূর বিস্তৃত, হ্যাঁ, এটা আমি একবার দেখতে চাই। আপনারা খুঁজে বার করুন যে এই গোঁজটা কার হতে পারে, দিল্লির হতে পারে নাকি ওয়াশিংটনের হতে পারে। নইলে এরকম অঙ্ক তো সাধারণত মিলে না, এই অঙ্কের বইতে এরকম অঙ্ক পাওয়া যাবে না। এবার আসি তারেক রহমানের ভারত ভিজিটের কথা। আগামী সপ্তাহে খুব সম্ভবত নইলে নেক্সট মান্থে হয়তো ফার্স্ট উইকে এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী বিএনপির, তিনি ঢাকা আসছেন। ঢাকা এসে জয়শঙ্করজি এবং এনএসএ দুজনের সঙ্গে, আমাদের অজিত দোভাল দুজনের সঙ্গে কথা হবে, একটা ডেট ফিক্স করা হবে, মোদিজির টাইম নেওয়া হবে। এখানে দুদিন উনি থাকবেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন, মানে রাষ্ট্রীয় অতিথি তো এতে হয়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় উনি থাকবেন। আর ওখানে তাকে জানিয়ে দেওয়া হবে কবে তারেক রহমান এখানে মানে দিল্লিতে আসবেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বৈঠকটি হবে।
আর এই যে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন না, হঠাৎ হঠাৎ করে এখানে ওখানে খুলে যাচ্ছে, আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ওখানে এই 34 নম্বর আপনার যে 32 নম্বর বাড়ির সামনে গতকালকে এটা পরশুদিনকে আপনার তো একটা ভিডিও আমার কাছে এসছে, এই বিতরণ হচ্ছে, আপনার ইফতার বিতরণ হচ্ছে। এগুলো তো এমনি এমনি হচ্ছে না, আস্তে 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 বিএনপি করছে কি, বিএনপি দেখেও দেখছে না, ওভারলুক করছে, সেনাবাহিনী ওভারলুক করছে। এই যে সেনা এত রদবদল হলো, আমি করিনি, এই রদবদল হলো, যে রদবদলের পেছনে কারণটা কি? চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে যাদের কানেকশন ছিল, দেখুন ঠিক সেই লোকগুলোকে সাফল করা হলো, কাউকে রিসাফল করা হলো, কাউকে সাফল করা হলো, কাউকে ওখান থেকে সরিয়ে এনে রাষ্ট্রদূত বাড়িয়ে দেওয়া হলো, প্রাইস পোস্টিং দিয়ে দিচ্ছি, কিন্তু তুমি সেনাবাহিনী থেকে সরে যাও, মানে মূল জায়গা থেকে সরে যাও। ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে কি ঘটনা ঘটে আমি জানি না, সেটা এখন দেখতে হবে, তবে অনেক ঘটনা ঘটছে। এবার আপনারা সেই ঘুরে ফিরে আবার সেই প্রসঙ্গে আসবেন যে শেখ হাসিনা কবে আসছেন। আমি জানি এই প্রসঙ্গে আপনারা আসবেন, শেখ হাসিনা কবে আসবেন। এই যে কাজকর্মগুলো চলছে না, জানবেন সব শেখ হাসিনা প্রত্যাবর্তনের হিসেব অনুযায়ী কাজকর্মগুলো হচ্ছে। এই যত কিছু হচ্ছে সব পরিষ্কার করার কাজ চলছে। শেখ হাসিনা দেশে ফেরার আগে এই যে আজকে যে আমি যে নামগুলো বলেছি, এবং যত এখানে আপনার দাঁড়ান 1 মিনিট ধরুন, আমি আজকের পেজটা বার করি। আজকের নোটটা হলো এই যে আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, ফয়জুল করিম খান, এরা যারা রাষ্ট্রপতিকে গিয়ে ওই সমস্ত করেছিলেন, এরা সব অ্যারেস্ট হবে, সব অ্যারেস্ট হবে। তাজুল ইসলাম তিনিও অ্যারেস্ট হবেন, তাজুলকে তো সরিয়ে দিয়েছে, তিনিও অ্যারেস্ট হবেন। কেউ বাইরে থাকবে না, সব জায়গার মতো সব সাইজ হয়ে যাবে। আর এই যত এই যে চ্যাংড়া ফ্যাংড়া গুলো যেগুলো দেখছিলেন না, সব কোথায় যাবে খুঁজে পাবেন না। কবে হঠাৎ দেখবেন যে হাওয়া হয়ে গেছে, অ্যারেস্ট হবে না কি হবে আমি বলতে পারবো না। কবে দেখবেন যে বাজারে ঘুরছে না, বাড়িতে ফিরছে না, বাড়ির লোকজন খুঁজে বেড়াচ্ছে, ব্যাপারটা কি হলো, কোথায় গেল, দেখবেন এইগুলো হবে, ভবিষ্যতে অনেক কিছুই হবে। তবে এটা জানিয়ে রাখি, কোথায় বলবো না, ঢাকাতেই শেখ হাসিনার জন্য বাড়ি দেখা হচ্ছে, ঢাকাতেই। কোথায় হচ্ছে সেটা আমি বলবো না, তার বাড়ি সম্পূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার মানে বুঝতেই পারছেন খুব একটা দেরি নেই, কিন্তু কোথায় আমি বলবো না, সিকিউরিটির কারণে আপনারাও কখনো আমায় জিজ্ঞেস করবেন না, আর আমি তো বলবোই না, জিজ্ঞেস করলেও আমি বলবো না। কেউ যদি ফোন করে আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। যাই হোক, আজকে ভেবেছিলাম কোনো লাইভে এসে এটা বলবো, আজ কোনো লাইভ আমার নেই, তা আমি ভাবলাম যে রাত্রিবেলা আজকে আপনাদের এই সংবাদটুকু দিয়ে আজকে রাত্রিটা আপনার একটু শান্তিতে কাটুক, কতগুলো মনে প্রশ্ন নিয়ে, যে খলিলুর রহমান কারগোজ আর এইগুলো কবে কি হবে, আর স্টিয়ারিংটা কার হাতে। শুধু একটা জিনিস জানবেন, এক মেটিকুলাসে শেখ হাসিনা গেছিলেন, আর এক মেটিকুলাসে ইউনুস চলে গেলেন, দুটোই মেটিকুলাস ডিজাইন। একজনের মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, একটা হচ্ছে দিল্লি করেছে, তফাৎটা হচ্ছে এইখানে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশে 5 আগস্টের পর একটা প্রজন্মকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ডক্টর ইউনূস। এই প্রজন্মকে ক্ষমতার লোভ দেখিয়ে, এই প্রজন্মকে উচ্ছৃঙ্খল বানিয়ে, এই প্রজন্মকে অসভ্য বানিয়ে, এই প্রজন্মকে বেহায়া বানিয়ে তারা এই প্রজন্মটাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে নিজেরা ভাগ বটরা করেছে। বড় বড় ব্যবসায়িক লাইসেন্স নিয়েছে, বড় বড় দান মেরেছে, বড় বড় ছক্কা মেরেছে, বড় বড় লুটপাট করেছে, চুরি করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে গেছে। জেনজি ছাড়াও
আমরাও জেনজির পূর্ববর্তী যে প্রজন্ম, দুইটা প্রজন্মের একটা বিরাট অংশ এরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, মুরব্বীদের সিনিয়রদেরকে কিভাবে সম্মান দিতে হবে, এই বোধটুকু এই প্রজন্মের মধ্যে নাই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সরোয়ার্দী উদ্যানে পুলিশ অভিযান চালাচ্ছিল। সেখানে হয়তো বা কোনো তথ্য ছিল, মাদকের কোনো একটা তথ্য ছিল। রমনার ডিসি মাসুদ একটা টিম নিয়ে সেখানে অভিযান চালাচ্ছিল। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেই দিক দিয়ে যাচ্ছিল, যদিও সেটা স্বাভাবিক কোনো রাস্তা ছিল না, অন্ধকার চিপা গলি। সেদিক দিয়ে যাওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন করা হয়। কিন্তু এই অসভ্য ইতর বদমাশগুলা, যাদেরকে ডক্টর ইউনূস অসভ্যতা শিখিয়েছে, যাদেরকে ডক্টর ইউনূস ক্ষমতার মোহে অন্ধ করে ফেলেছে, এই অসভ্য ইতর রমনার ডিসি মাসুদের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে এবং বেয়াদবির ফলস্বরূপ রমনার ডিসি মাসুদের সাথে যারা ছিল তারা একদম জায়গা মতো দিয়েছে। দেখেন ভিডিওটা। বলেন কি জন্য আসছে? এখানে কারা থাকে এখন? কারা থাকে আমি জানি না তো, আমি জানি না তো কারা যারা থাকে। গাঞ্জাখোর ইয়াবাখোর তারা আচ্ছা এখানে থাকে। হ্যাঁ শুনলাম। হ্যাঁ, তো তো এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন আপনি? সমীকরণ কি দাঁড় করা? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? আচ্ছা, তো তুমি বলো তো। তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে এটা খুব স্বাভাবিক প্রশ্ন। এটা নিয়ে আমি আবেগী কিংবা উৎফুল্ল হচ্ছি না। রমনার ডিসি মাসুদ দুদিন পর আওয়ামী লীগের কাউকে মারবে না কিংবা মুক্তিযুদ্ধপন্থী কাউকে মারবে না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু এই ছেলেটা যে অসভ্যতা দেখিয়েছে, সে যদি স্বাভাবিকভাবে বলতো যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে এদিক দিয়ে যাচ্ছিল, তাহলে কিন্তু তাকে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ওইভাবে করা হতো না, ছেড়ে দেওয়া হতো। পাশাপাশি সেই ছেলের হাতে কিন্তু হাতুড়ি ছিল। সন্ধ্যা রাতে একজন ছেলে, একজন শিক্ষার্থী হাতুড়ি নিয়ে সে কোথায় যাচ্ছিল? নিঃসন্দেহে একটা প্রশ্নের বিষয়। তারপরেও তাকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু তার যে অসভ্যতা, তার যে নোংরামি, তার যে বেয়াদবির একটা লেভেল থাকে না, চূড়ান্ত পর্যায়ে সীমা অতিক্রম করার পর তাকে একদম সাইজ করে দিয়েছে। ঠিক তার পর মুহূর্তে ওই অভিযানের একটা অংশ হিসেবে আরেকটা ছেলেকে একদম কান বরাবর দিয়েছে। দেখেন সেই ভিডিও দেখেন। স্যার আমি আসলে স্যার ওই শুটিংটা দেখছিলাম স্যার। এই হচ্ছে জুলাই সন্ত্রাসীদের অবস্থা। বলেছিলাম না গতকাল সার্জিস আলম বলতেছে এখন আর ফ্রিডম নাই, এখন আর আমরা মববাজি করতে পারবো না, এখন আমরা উপদেষ্টাদেরকে গিয়ে হুমকি দিতে পারবো না। এই জুলাই সন্ত্রাসীরা আসলে বুঝতে পারছে না 5 আগস্টের পর কি করা হয়নি পুলিশের উপর। 3,500 পুলিশ হত্যার অভিযোগ আছে। জানি না সেটা আদৌ 3,500 কিনা, নাকি তার থেকেও বেশি, নাকি তার থেকে কম। তবে সুষ্ঠু তদন্ত হলে সত্যটা অবশ্যই বের হয়ে আসবে। এই জুলাই সন্ত্রাসীরা, এই তথাকথিত সমন্বয়করা বাংলাদেশ পুলিশকে সোজা কথা নাস্তানাবুদ করেছে। এরা চাঁদাবাজি করতো, হান্নান মাসুদের মতো টুকাইরা এদেরকে গিয়ে থানা থেকে ছাড়িয়ে আনতো। এরা মব কার্যক্রম করতো, এদেরকে ছাড়িয়ে আনতো। এদেরকে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুলের মতো উপদেষ্টারা ছাড়িয়ে আনার ব্যবস্থা করতো। জুলাই সন্ত্রাসী তাহরিমা সাংবাদিককে মারপিট করার পর তাকে গ্রেফতার করা হলো, তাকে ছাড়িয়ে আনলো বিশেষ আদালত বানিয়ে। হবিগঞ্জের সমন্বয়ক পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত, সরাসরি স্টেটমেন্ট আছে, ভিডিও স্টেটমেন্ট। এটা দেখার পর তার অলৌকিক উপায়ে জামিন হয়ে যায়। আসলে বাংলাদেশ পুলিশ তাদের সহনশীলতার সবটুকু দেখিয়েছে। তারা তাদের ধৈর্যের সব পরিচয় অলরেডি দিয়ে ফেলেছে। জুলাই সন্ত্রাসীরা তখন তাদেরকে কিছু বলতে পারেনি, ইউনূস ক্ষমতায় ছিল। এখন তো ইউনূস নাই, এখন নির্বাচিত সরকার আসছে। বিএনপি চাইলেও সবকিছুর বাইরে আসলে যাইতে পারবে না, কারণ বিএনপির একটা দায়বদ্ধতার জায়গা আছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। যাই হোক, অবৈধ নির্বাচন হোক, যাই হোক না কেন, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। তারা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে। সুতরাং এই জুলাই সন্ত্রাসীরা বুঝতে পারছে না এদের মধ্যে এখনো সেই জোশ, সেই তেল তাদের মধ্যে আছে যে তারা এখনো মববাজি করবে, তারা এখনো গুন্ডামি করবে, সন্ত্রাসী কার্যক্রম করবে, আর তাদেরকে বাংলাদেশ পুলিশ ছেড়ে দেবে। রমনার ডিসি মাসুদকে ধন্যবাদ দিতে হয়। তার মানে বলবো না যে যারা অন্যায় করেনি তাদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন হোক। যারা অন্যায় করেছে, যারা অন্যায় করবে, যারা পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত, এদের সবগুলাকেই আইনের আওতায় আনতে হবে। এটা পুলিশের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশ গতকাল একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তাদের যে পোশাক পরিবর্তন করা হয়েছে, সেই পোশাক পরিবর্তন তারা নতুন করে ভেবে দেখতে বলেছে সরকারকে। কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই পুলিশের পোশাক পরিবর্তনের থেকে পুলিশের বিভিন্ন সরঞ্জাম, গাড়ি, থানার সংস্কার, একাধিক বিষয় আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই অবস্থায় পুলিশের পোশাক সংস্কার করাটাকে তারা কেউ স্বাভাবিকভাবে দিচ্ছে না। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আকারে দেওয়া হয়েছে যে তারা এই পোশাক পরিবর্তনের ব্যাপারটা চাচ্ছে না। সত্য কথা বলতে পুলিশের যে পোশাকটা দেওয়া হয়েছে, নতুন পোশাক, এটাতে কেউ আগ্রহী না। এটা পোশাকের কোনো পর্যায়ে পড়ে না, চৌকিদার বানিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। সুতরাং পুলিশ এটা চাচ্ছে না। এটা হয়তোবা বাংলাদেশের বর্তমান যে সরকার, সেই সরকার হয়তোবা ভেবে দেখবে, হয়তোবা পরিবর্তনটা আদৌ নাও হতে পারে। দেখা যাক আসলে কি হয়। এদিকে মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠে যে সাক্ষাৎকার দিয়েছেন, এই সাক্ষাৎকারের পর থেকে বাংলাদেশের জুলাই সন্ত্রাসীদের মধ্যে এক প্রকার হতাশা, উদ্বেগ, আতঙ্ক কাজ করতেছে। পাশাপাশি একজন সিনিয়র আইনজীবী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ডক্টর ইউনূসের সকল কার্যক্রম এবং রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, এটার উপর ভিত্তি করে ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর ইউনূস এখনো বাংলাদেশে আছে। রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার, এটা কিন্তু একটা নথি। এই নথি দিয়ে যদি মামলা করা হয়, যথেষ্ট প্রমাণ তো অবশ্যই আছে। বাংলাদেশের আমলাতন্ত্রে, পাশাপাশি বিচার বিভাগে সব জায়গায় যে হস্তক্ষেপ করা হয়েছে, নগ্ন হস্তক্ষেপ, এইগুলার প্রমাণ সমেত তিনি মামলা
মামলার ঘোষণা দিয়েছেন এবং মামলা করলে সুদখোর ইউনূসের কি হবে এখনো বলা যাচ্ছে না, কারণ সে তো ডিপ স্টেটের দালাল। এখন ডিপ স্টেট তাকে সেফ এক্সিট নিয়ে দেয় কিনা কিংবা অং সাং সূচির মতো ডিপ স্টেট তাকে ফেলে দেয় কিনা এখন সময়ের উপর নির্ভরশীল। তবে আমার যেটা মনে হচ্ছে ডক্টর ইউনূস সহসায় মুক্তি পাবে না, বাংলাদেশের মানুষ তাকে হয়তো বা সেই সুযোগটুকু দেবে না। এখন বিএনপি যদি দায়িত্ব নিয়ে ইউনূসকে সেফ এক্সিট দেয়, সেটা বিএনপি জনগণকে কিভাবে জবাবদিহিতা করবে সেটা বিএনপির একান্তই ব্যক্তিগত বিষয়, তাদের রাজনৈতিক বিষয়, তাদের আভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে মতামত দেওয়া কিংবা সমালোচনার কোনো কিছু আছে বলে আমি মনে করছি না। তবে জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত সবার মধ্যে যে আতঙ্ক দেখতে পাচ্ছি সেটা দেখে খুব ভালোই লাগছে। আর রমজানের ডিসি মাসুদ, তাকে ধন্যবাদ জুলাই সন্ত্রাসীদেরকে তাদের প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সাবস্ক্রাইব করবেন। জুলাই সন্ত্রাসীদের ভবিষ্যৎ কি হয় আমরা সেটা দেখতে চাই, একসাথে দেখবো। ভালো